তো তোমরা চাইলে আনমিউট করেও প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারবা। এসএমএস না করেও আনমিউট করতে পারবা, করে তোমরা জিজ্ঞেস করতে পারবা প্রথমত। আর এইখানে দেখলাম যারা রেজিস্ট্রেশন করছো ম্যাক্সিমাম সিলেটি। সো সমস্যা হবে না আশা করি কথা বুঝতে। যদিও দুই একজন সিলেটের বাইরেও যদি থাকো তাইলেও বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আর প্রথমত বলে দেই কিভাবে কোর্সটাতে তোমরা মানে ইয়ে করবা আর কি। যারা শুরুর দিকেই ভর্তি হয়েছে তোমাদের ফার্স্ট অফ অল বলছিলাম যে তোমরা নোট করে করে যদি পড়ো তাইলে তোমরা জিএসটি দেও আর সেকি দেও, যেটাই দেও না হেন তোমাদের আর কিন্তু ইয়ে করতে হবে না, পরবর্তীতে আর তোমাদের বই অ্যানালাইসিস করতে হবে না। যেহেতু ধরো সেকের তো এখনো সার্কুলার দেয় নাই, সেকের সার্কুলার হয়তো বা ফেব্রুয়ারিতে দিয়ে দিতে পারে। আচ্ছা, তো আমি টার্গেট রাখছি এপ্রিল, মানে গুচ্ছর আশেপাশেই সেকের পরীক্ষাটা হবে আর কি। তো যেহেতু এখন আজকে জানুয়ারির 16 তারিখ, তাহলে ধরলাম এপ্রিলের 16 তারিখ সেকের পরীক্ষা, জাস্ট কথার কথা বললাম এপ্রিলের 16 তারিখ। তাইলে দেখো তোমাকে ফেব্রুয়ারির 16 তারিখ 1 মাস, মার্চের 16 তারিখ 2 মাস, দেন এপ্রিলের 16 তারিখ 3 মাস, মোট 3 মাস সময় আছে তোমার কাছে। এখন তোমার প্রিপারেশন যদি জিরো থাকে, যদি তোমার প্রিপারেশন জিরো থাকে তাহলেও তুমি কাম ব্যাক করতে পারবা। এখন তুমি ভুলে যাও যে তোমার ডাবিতে চান্স হয় নাই, তোমার মেডিকেলে চান্স হয় নাই, বা তোমার হাবি জাবি দুনিয়ায় যতটা পরীক্ষা দিছো কোনো জায়গায় চান্স হয় নাই, বা তুমি সেকেন্ড টাইমে কোনো জায়গায় চান্স হয় নাই, এইসব থিঙ্কিং ভুলে যাও। ঠিক আছে, তোমরা এইসব থিঙ্কিং যদি ভুলে এখন জিরো থেকে মানে জিরো প্রিপারেশন থেকে যদি শুরু করো, তাহলেও কিন্তু তোমরা কামব্যাক করতে পারবা। বুঝছো? এজন্যই বলছি যে তোমরা একটা নোট খাতা তৈরি করবা, 2 থেকে 3 বিস্তার করো, বা তোমরা সাবজেক্ট ওয়াইজও করতে পারো, ফিজিক্সের, দেন কেমিস্ট্রির, দেন হায়ার ম্যাথের। ঠিক আছে, সো ওই গুলাতে যেগুলা ক্লাসে পড়ানো হবে, প্লাস তোমরা যে পড়বা, আমি আজকে একটা ক্লাস পড়িয়ে দিলাম, দেন তোমরা ওই অধ্যায়টাই, মানে ফার্স্ট অফ অল বলছিলাম যে সবারই কিন্তু ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা যদি থাকে তাইলে কিন্তু বেটার হয়, কারণ ভার্সিটি ক এর প্রশ্ন ব্যাংকের প্রথমেই দেখবা যে ফর্মুলা দেয়া আছে। একটা অধ্যায়ের যতগুলা টাইপ আছে ওই টাইপ ভিত্তিক ফর্মুলা দেয়া আছে, বা একটা অধ্যায়ের কোন কোন টপিকস থেকে ভার্সিটি গুলাতে প্রশ্ন আসছে সেটার একটা টপিকস অ্যানালাইসিস দেওয়া আছে। সো এটা দেখলেই তুমি বুঝতে পারবা যে একটা অধ্যায়ের কোন টপিকসটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পড়বো আমরা সবগুলাই, একটা অধ্যায়ে যতগুলো টপিক আছে সবগুলাই পড়বো, বাট ইম্পর্টেন্ট টপিকসগুলোকে আমরা আরেকটু বেশি গুরুত্ব দিব। বুঝতে পারছি? তো এই হইল আর কি ব্যাপার। তো এজন্যই আমি সাজেস্ট করি যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটাই বেস্ট, গুচ্ছ বলো বা যে কোনো এর ক্ষেত্রেই তুমি যদি বলো। তো ফর্মুলা পড়বা, দেন এর প্র্যাকটিসগুলো করবা। আর অবভিয়াসলি যে যে জিনিস প্রবলেম হয়, হোয়াটসঅ্যাপ আছে বা টেলিগ্রাম আছে, এগুলোতে ডিসকাস করতে পারো, আমি আছি। আর আরও দুইজন থাকবে তোমাদের সাথে। একজন হলো তোমাদের প্রিমাদ্দি, ও এইচএসসি 23 ব্যাচের, ফার্স্ট টাইম সেকেন্ড সিভিলে হয়েছে, এবং সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে জিএসটি তো 2208তম পজিশন করছে। আর একটা আছে চয়ন, সে গতবার সেকেন্ড চান্স পাইছে আর কি, 132 হয়েছে। তারা দুইজনও থাকবে, বাট আজকে তারা থাকতে পারে নাই আনফরচুনেটলি, তাদের সেমিস্টার ফাইনাল ছিল, এজন্য আর কি। ওকে, আর কারো কি কোনো প্রশ্ন আছে এমনিতে? তাহলে হয়তো বা আনমিউট করে বলতে পারো, বা মেসেজ করে বলতে পারো। ঠিক আছে, দেন আমরা ক্লাসে যাবো আর কি। আগে যদি তোমাদের যে যাবতীয় যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর আগে উত্তর দিয়ে দিই, দেন আমরা ক্লাসে মুভ করি। ওকে, তাইলে আমরা শুরু করতে পারি আজকের ক্লাস। হ্যাঁ, আর হ্যাঁ, কিভাবে পরীক্ষা দিবে একটু বলে নিন। যারা সেকেন্ড, গতবার আমার সাথে ছিল তারা তো আর জানোই পরীক্ষার সিস্টেম, তোমাদের নতুন করে বলতে হবে না। যারা নিউ, এবছর নিউ কোর্সে এনরোল করছে তোমাদের বলে দিই, আমি আজকে রাতে সবাইকে ইনবক্সে একটা নাম্বার দিব, কোড নাম্বার দিব, বা তুমি বলতে পারো তোমার রোল নাম্বার। ফার্স্ট অফ অল খাতার উপরে, তোমাদের যে পরীক্ষার যে খাতাটা, ওই খাতার উপরে প্রথমে তোমার নামটা লিখবা, বাংলায় লিখো বা ইংলিশে লিখো, ডাজন্ট ম্যাটার। নামটা লিখবা সুন্দর করে, দেন ওই রোল নাম্বারটা লিখবা। লিখার পর সিরিয়ালে ধরো, আগামীকালকে তো আমাদের ভেক্টর পরীক্ষা আছে, সো ধরো ভেক্টর পরীক্ষা 25টা প্রশ্ন দেখলা, তুমি সিরিয়ালি প্রথমে 1 2 3 4 5 6 7 8 এইভাবে করে 25 পর্যন্ত লিখে ফেলবা। লিখার পর যেটার আনসার জানো সেই আনসারটাই ওইখানে জাস্ট উত্তরটা লিখবা, সিরিয়াল ওয়াইজ আনসার করবা আর কি। তাহলে দেখতে সুবিধা হবে, এবং অবভিয়াসলি প্রশ্নটা সুন্দর করে, যাতে পর্যাপ্ত আলো থাকে সেটা সুন্দর করে ছবি তুলে দেন পিডিএফ করে দিবা। ঠিক আছে, এই কাজটুকু তোমরা একটু করবা। পিডিএফ তৈরি করতে না পারলে পিডিএফ তৈরি করা শিখবা। কিছু কিছু জিনিস এখন থেকে প্র্যাকটিস করা ভালো, কারণ দুনিয়াটা এখন কিন্তু স্কিল ডেভেলপের উপর বেশি মুভ করছে। তো কোনো জায়গায় শেখে,
চান্স হোক বা না হোক সেটা বড় কথা না, বাট বড় কথা হলো তোমাকে স্কিল ডেভেলপ করতে হবে, তুমি যে পজিশনেই থাকো। প্রথম কথা একটা ভালো ইমেইল, মানে ইমেইল শেয়ারিং বা ইমেইলের অভিজ্ঞতাটা থাকতে হবে। তোমাদের অনেকে যারা ফর্মে দিছো আমাকে, অনেকের ইমেইল অ্যাড্রেস ঠিক না, ইনভ্যালিড ইমেইল অ্যাড্রেস। সো ইমেইলটা ঠিক করতে হবে, পিডিএফ তৈরি করা শিখতে হবে। আর বাকি সবগুলা এমনিতেই পরবর্তীতে জানতে পারো, লাইক দ্যাট পাওয়ার পয়েন্ট, এগুলো এগুলো এখন আর না বলে। এই দুইটা জিনিস এখন শিখবে এখন এজ এ স্টুডেন্ট হিসেবে, তোমার ইমেল পরিচালনা এবং পিডিএফ তৈরি করা। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা শুরু করি। আজকে আমরা পড়ব ভেক্টর, এবং ভেক্টর কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপারের একটা অংশ এবং হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের একটা অংশ। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে আমাদের কিন্তু ফুল সিলেবাসে ভেক্টর নাই, শর্ট সিলেবাসে ভেক্টর নাই, বাট ফুল সিলেবাস যদি আমরা ফলো করি তাহলে ভেক্টর আছে। এবং আমি বলছি যে এখন থেকে আমরা জিরো প্রিপারেশন থেকে শুরু করবো, একবারে এপ্রিল পর্যন্ত টার্গেট রাখবো, আমরা ফুল সিলেবাস কভার আপ করবো। ঠিক আছে? তো আজকে প্রথম দিন, অনেক গল্প গুজব করে ফেললাম, চলো শুরু করি আজকে। লাইট দেখা যায়? দেখার কথা। ওকে। তো আজকে ফার্স্ট অফ অল বলছিলাম যে আমরা ভেক্টর শুরু করব, যদি কারো দেখা না যায় বলতে পারবা। ঠিক আছে? স্লাইড দেখা যায় সবার? আমার এখান থেকে ক্লিয়ার আর কি দেখা যাচ্ছে? জি দাদা, ওকে ফাইন। আচ্ছা, প্রথমে দেখো ভেক্টর অধ্যায়ে আমরা যে টপিকসগুলো দেখি, আমি ভেক্টর অধ্যায়ের 5টা টপিকসে ডিভাইডেড করছি। প্রথম টপিকস থেকে দেখো সেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে, প্রথম টপিকস থেকে সেকে অনেকবার প্রশ্ন আসছে। এটাতে দেখো সেকে লাস্ট ইয়ারে আসছে 24-25, তোমরা কিন্তু হলা সেকের 25-26 ব্যাচ, তাহলে দেখো লাস্ট ইয়ারে প্রশ্ন আসছে, 23-24 আসছে, পরপর দুইবার কিন্তু সেকের প্রশ্ন আসছে এই টপিকস থেকে। ওকে, দেন দেখো আমাদের ভেক্টর উপাংশ বা অভিক্ষেপ, এইটাও ইম্পর্টেন্ট। এই তিনটেই কিন্তু আমাদের পরপর ইম্পর্টেন্ট টপিকস। এবং এইখান থেকে কোনো জায়গায় আমি দেখি নাই, লাইক দ্যাট জিএসটি বলো বা তোমার অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটি আছে, ভেক্টর ক্যালকুলাস থেকে কোনো টপিকস থেকে কোনো প্রশ্ন আমি দেখি নাই এখন পর্যন্ত। এজন্য এটা ব্ল্যাঙ্ক। ওকে। আর আপেক্ষিক বেগ বা বৃষ্টি ছাতা নদী নৌকা থেকে একবারই প্রশ্ন আসছে, এইটা হলো গতবারের আগের বার, অর্থাৎ 23-24 সেশনে প্রশ্ন আসছে। আর আরেকটা জিনিস, তোমরা অনেকে বলতে পারো সেকের প্রশ্ন ব্যাংক বা প্রশ্ন, আসলে সেকের 2023-24 এবং আমাদের 24-25-এর প্রশ্নটা পাবলিকলি শেয়ার করা হয়েছে, আর কোনো বছরের প্রশ্ন পাবলিকলি শেয়ার করা হয় নাই। এবং 20-21-এর প্রশ্ন সামহাও কালেকশন করা হয়ে গেছে, হয়তো বা কোনো স্টুডেন্টের মাধ্যমে, বিশেষ করে আমার সেশন আর কি। সো সামহাও কালেক্ট করা হয়েছে আর কি। আর তেমন এইগুলো হলো এই যে 15-16 বলো বা 17-18 বলো, এইগুলো হলো স্টুডেন্ট কালেকশন, এই যে প্রতি বছর পরীক্ষা দেওয়া হয়, যেমন তোমাদের বেচেও পরীক্ষা দিবা, তোমরা পরীক্ষা দিবা। সো তোমাদের কিছু কিছু প্রশ্ন মনে থাকে না, ওই প্রশ্নগুলো গ্রুপে সাবমিট করা হয়েছে এবং ওইগুলা থেকে কালেকশন করা হয়েছে আর কি। মানে ফুল সেট যে কোয়েকশন আছে এমনটাও না। এবং এইগুলো যদি আমরা মানে মিল মানে সবগুলোকে যুক্ত করি, তাইলে মোটামুটি একটা বছরে একটা ফুল সেট প্রশ্নই হয়ে যায়। অমুকে একটা দিছে, অমুক তমুক আর একটা দিছে, এইভাবে করে আর কি। তো যাই হোক, আমাদের টপিকস কি কি আছে এগুলো আমরা দেখলাম, এবং আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপার এবং হায়ার ম্যাথ ফার্স্ট পেপার দুইটারই ভেক্টর কিন্তু কভার করার চেষ্টা করবো। ঠিক আছে? আর যারা বুঝবা না তারা অবভিয়াসলি আনমিউট করে বলতে পারো। আর আশা করি ভেক্টর সবারই পড়া আছে, সো কারো কোনো অসুবিধা হবে বলে মনে হয় না আর কি। হুদাই অনেকে বলবা যে ভাই হুদাই ক্লাস নিচ্ছেন, আসলে হুদাই ক্লাস নিচ্ছি আর কি। তো দেখো প্রথম যে টপিকসটা আছে, অবস্থান ভেক্টর সরণ, এবং আমাদের কি আছে, পেন কালার, ওকে, কালার ইয়েলো করে ফেলি। আচ্ছা, তো প্রথমে আমাদের যে টপিকসটা আছে, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, একক ভেক্টর, লব্ধির মান এন্ড দিক। সো এখানে অবস্থান ভেক্টর তো আর এগুলা নিয়ে তেমন আসবে না, এগুলা এইচএসসি এর পড়াশোনা। অবস্থান ভেক্টর তারপরে সরণ ভেক্টর, এগুলো এইচএসসি এর পড়াশোনা। একক ভেক্টরটা নিয়ে আমরা বলবো। তো তার আগে দেখি আমরা একটা ভেক্টরের মান নির্ণয়ের ফর্মুলাটা দেখি। ধরো এ একটা ভেক্টর আছে, সেটা ধরো এ আই প্লাস বি জে প্লাস সি কে। এখন যদি বলে এই ভেক্টরের মান কত, তাইলে আমরা কিভাবে বের করবো? আমরা সবাই জানি যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই বেসিক জিনিস আমরা সবাই জানি, বাট আমি আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি আর কি। কারণ দেবা যে পরীক্ষার হলে এই জিনিসগুলাই তোমাদের মিস হয়ে যায়, কালকে এক্সাম দিবা তাইলেই বুঝতে পারবা যে কি জন্য আমি বলছি আর কি, এইগুলো মিস হয়ে যায়। আচ্ছা, তো আমরা এইটা গেল। জি। তারপরে দেখো, আমরা ইম্পর্টেন্ট হইলো এখানে একক ভেক্টর, এই একক ভেক্টর। আচ্ছা, কেউ একজন বলতে পারবা একক ভেক্টর কাকে বলে, বা একক ভেক্টরের মান কত? দুটো প্রশ্ন, একক ভেক্টর কাকে বলে এবং একক ভেক্টরের মান কত? যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ইয়েস, ভেক্টর। এইটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার।
যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। এবং একক ভেক্টর আমরা কিভাবে পাই? কোনো একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি তাইলে আমরা একক ভেক্টর পাই। তার মানে একক ভেক্টর, ধরো এ এর একক ভেক্টর যদি আমরা বের করতে চাই, তাহলে এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? একক ভেক্টর পাবো। এখন যদি বলে এই ভেক্টরের মান কত, তাহলে যেহেতু এটা একক ভেক্টর তাহলে তার মান হবে কত? 1। তার মান হবে 1। আচ্ছা, এখন যদি তোমাকে বলে এ ভেক্টর এন্ড তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ হতো, মধ্যবর্তী কোণ, কে বলতে পারবে এটা কত? কোন একটা ভেক্টর এবং তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0, ইয়েস। ওকে, তার মানে এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা, যে একক ভেক্টর, যে কোনো ভেক্টরে একক ভেক্টর বলুক, তার মান হলো 1, এবং কোনো একটা ভেক্টর এবং তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা একক ভেক্টর বুঝলাম। তার মানে একক ভেক্টর হলে তার মান হবে 1 এবং মূল ভেক্টরের সাথে তার মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। আচ্ছা, তারপরে দেখো লব্ধির মান এবং দিক। তাহলে দুইটা ভেক্টর যদি আমরা দেখি, ধরো পি একটা ভেক্টর অ্যান্ড কিউ আর একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধির মান, এগুলো আমরা জানি সবাই। লব্ধির মান, লব্ধির মান হবে আর সমান, আমরা কি জানি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ওকে, অ্যান্ড দিক, দিক বলতে আমরা থিটা বুঝি। এই থিটা, টেন থিটা বা টেন ইনভার্স বলতে পারি আমরা কি? কার সাথে? এইটা মেনশন করে দেবা। ধরো আমরা পি এর সাথে ধরলাম, পি এর সাথে, পি এর সাথে, তাহলে দিক পি এর সাথে। তাইলে যার সাথে অ্যাঙ্গেল তাকেই সিঙ্গেল রাখবো, যেহেতু পি এর সাথে অ্যাঙ্গেল, তাইলে পিটা তো হবে সিঙ্গেল, দেন কিউ আমাদের কজ আলফা, দেন হইল কিউ সাইন আলফা। তাইলে এই ফর্মুলাটা আমরা সবাই জানি, আশা করি এই ফর্মুলা নিয়ে আর কোনো কিছু বলার নাই আর কি তোমাদের, লব্ধির মান এন্ড দিক বের করার ফর্মুলা। আচ্ছা, তো এখন দেখো লব্ধির যদি সর্বোচ্চ মান বলে, সর্বোচ্চ মান, একটা লব্ধির সর্বোচ্চ মান কখন হবে? সর্বোচ্চ, সর্বোচ্চ মান হবে আলফার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে লব্ধির সর্বোচ্চ মান কত? পি প্লাস কিউ। আর সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান হবে আলফার মান যদি 180 ডিগ্রি হয়। Yes, আলফার মান যদি 180 ডিগ্রি হয়, তখন আর এর মান হইল আমাদের পি মাইনাস কিউ। এবং যদি তারা লম্ব হয়, অর্থাৎ পি লম্ব কিউ যদি হয়, তখন লব্ধি আর সমান আমরা লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর সমান আমরা লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, তো এইগুলো আমরা সবাই জানি, এইগুলাতে আর বলার কোনো কিছুই নাই। তুমি যেখানেই যাও এইগুলাই পড়াবে আর কি, আশা করি। আর যারা জানি না আর কি, কারণ সবাই তো আর, অনেকেই পড়াশোনার মধ্যে ছিল না, সো এদের জন্যই আর কি। তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি ভাই, ওকে। তাইলে আমরা দেখলাম অবস্থান ভেক্টর দেখলাম, সরণ ভেক্টর বুঝলাম, একক ভেক্টর বুঝলাম, লব্ধির মান এন্ড দিক বুঝলাম। তাইলে এইগুলা যদি আমরা বুঝতে থাকি, এই দেখো সেকের 24-25 এবং 23-24 পরপর কিন্তু সেম টাইপের প্রশ্ন আসছে, ঠিক আছে? দেখো কি বলছে, যদি দুইটি সমান বলের লব্ধিও সমান হয় তবে বল দুটির মধ্যবর্তী কোণ কত? এইটা কি কেউ বলতে পারবা যে বল দুটির মধ্যবর্তী কোণ কত হতে পারে? দুইটি সমান বলের লব্ধি, তার মানে কি বলছে? আমাকে দুইটা বল নিব যাদের মান সমান হবে এবং লব্ধির মানও সমান। তাইলে বলছে বল দুইটির মধ্যবর্তী কোণ কত। তার মানে এখানে যে জিনিসটা বলছে পি ইজ ইকুয়াল কিউ ইজ ইকুয়াল আর, তাহলে আমরা বলছে আলফা ইজ ইকুয়াল হোয়াট? তাহলে আমরা আর সমান জানি কি? আর সমান জানি রুট ওভার পি স্কোয়ার প্লাস পি কিউ কজ আলফা। এইটা বসিয়ে দিলে আমাদের আলফার মানটা চলে আসবে। তাহলে আরটা রাখলাম, সবগুলো আরে আমরা রিপ্লেস করে দিব। তাহলে এইখানেও বললাম আর স্কোয়ার দেন 2 আর স্কোয়ার কজ আলফা। ছবি। Yes. তাহলে এইখান থেকে আলফার মানটা কত আসবে বলো তো? এটা চাইলে আমি করে দিতে পারি, আচ্ছা করেই দিই। এইখানে আসবে কত? 2 আসবে প্লাস 2 কজ আলফা। আর কাটা, তাইলে আমরা লিখতে পারি কত?
কজ আলফা সমান আসে কত? আরে, লিখলো। আচ্ছা, তাহলে এখন যদি আমরা স্কোয়ার করি তাহলে লিখতে পারি 2 + 2 কজ আলফা সমান এইদিকে কত থাকবে, আমাদের 1 থাকবে। তাহলে কজ আলফা সমান আসবে আমাদের কত? -2/2। বুঝলাম এটা। এখন বলো আলফার মান কত আসে? ক্যালকুলেটর আছে তোমাদের হাতে? 120। তাইলে একটা জিনিস মনে রাখবা, যদি যদি আমাদের কি সমমানের দুইটা ভেক্টর থাকে, তাইলে তাদের মধ্যবর্তী কোণ এবং লব্ধির মানও যদি কি থাকে, সমান হয়, তাহলে মধ্যবর্তী কোণ হবে 120 এবং লব্ধির কোণ হবে 60 ডিগ্রি। সমমানের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি এবং লব্ধির কোণ হয় 60 ডিগ্রি। যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, পরের প্রশ্ন। এক্স ওয়াই সমতলে 6i + 8j - 5k ভেক্টরটির দৈর্ঘ্য কত একক? এইটা কিন্তু জিএসটি 21/22 আসছে। তো এক্স ওয়াই সমতলে বলছে, যে সমতলে হবে সেই সমতলে জাস্ট ওই যে ভেক্টরের মানটা আমরা দেখছিলাম, এই যে প্রথমেই আমি দেখছিলাম এ যদি ভেক্টর হয় ai + bj + ck, তার যদি মান বলতো তাহলে আমরা এ সমান কি লিখতাম, √x² + b² + c²। এখন যেহেতু এক্স ওয়াই সমতলে বলছে, তার মানে আমাদের জাস্ট এই অংশটুকু নিয়ে কাজ করব, বাকিটা বাদ, এই কেটা বাদ। তাহলে এটার দৈর্ঘ্য কত আসবে? √6² + 8² যা আসে আর কি 37 + 64, দ্যাটস ওয়াই 10। তার মানে যে সমতলেই বলবে ওই সমতলের ভ্যালুগুলোই আমরা নিব, মানে ওর সহগের ভ্যালুগুলোই নিব, বাকিগুলো বাদ দিয়ে আমরা মানটা বের করে ফেলবো। তো এটাই হলো আমাদের এক্স ওয়াই সমতলে ভেক্টরটির মান। বুঝছো এটা? কেউ বুঝি নাই এমন কেউ আসো? যারা বুঝি না একটু রেসপন্স করবো আর কি। দু একজনে বলছিল যে একটু ডিটেলসে পড়ানোর জন্য, তো আমি একটু ডিটেলসেই পড়াচ্ছি না হয়। বুঝছি। আচ্ছা, দেন পরেরটা, এটা এগ্রি 21/22-এর। বলছে 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অজানা বলটির মান কত? তাইলে এইটা করার জন্য আমাদের একটু ইমাজিনেশন থিঙ্কিং করতে হবে বা একটু ডায়াগ্রাম থিঙ্কিং করতে হবে। তো দেখো, সেকে কিন্তু তোমার এই যে এইবার প্রশ্ন দিবে, প্রশ্ন দেওয়ার পরে এইখানে একটা দেবা রাফ অংশ আছে, এখানে তোমরা রাফ করতে পারবা। সো রাফ করার জন্য তোমরা এনাফ জায়গা পাবা আর কি, এবং রাফ করে জাস্ট উত্তরটা তুমি শুধু লিখবা। আমি তো এখানে প্রসেস দেখাচ্ছি, তোমাকে কিন্তু প্রসেস লিখতে হবে না। এবং তোমার হাতে যেই ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটর ইউজ করতে পারবা, যেমন আমার হাতে এই ক্যালকুলেটর আছে। এটা কত, 991 ES প্লাস, EXESCW ক্যালকুলেটরও তুমি ইউজ করতে পারবা, নন প্রোগ্রামেবল এনি ক্যালকুলেটর। ওকে, তো দেখি আমরা এটার সলভটা দেখি। বলছে 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে, তার মানে ধরে নিলাম এইটা আমাদের অজানা বল, জানি না আমরা ভ্যালু কত হবে, ধরলাম পি। আর এটা বলছে 10 নিউটন, ধরলাম এটা 10 নিউটন, এই বলটা আমাদের 10 নিউটন। আচ্ছা, এখন বলছে কি 120 ডিগ্রি কোণে আনত, তার মানে তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে আমাদের কত, 120 ডিগ্রি। বুঝলাম। এখন বল দুইটির লব্ধি অজানা বলের সাথে, তার মানে লব্ধি বলছে কার সাথে, অজানা বলতে ওই পির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই তো হলো পির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাইলে বলছে অজানা বলটির মান কত। তাইলে এখন তুমি কিন্তু লব্ধির কোণ দিয়েও বের করতে পারো। ওকে, তাহলে অজানা বলটির মান 150, আমরা পি এর মানটা বের করব।
তাহলে তোমাকে এখানে কি দেয়া আছে? থিটা সমান আমাদের দেয়া আছে 90 ডিগ্রি, আলফা সমান দেয়া আছে আমাদের 120 ডিগ্রি। এখন একটা নন ভ্যালু দেওয়া আছে আর একটা বের করব। তাহলে আমরা জানি কি, আমরা জানি টেন থিটা। তার মানে থিটা না লিখে আমি ডিরেক্টলি লিখে এই 10 90 ডিগ্রি কার সাথে ধরছি আমরা, পির সাথে। তাহলে পি তারপরে নিচে সিঙ্গেল পি প্লাস 10 cos 120, দেন হইল 10 sin 120। এখন 10 90 যদি হয়, 10 যদি 90 হয় তাহলে নিচের অংশটা জিরো হয়, তার মানে এই টার্মটা জিরো, এই টার্ম সমান জিরো লিখে ফেলতে পারি। তার মানে পি প্লাস 10 cos 120, তার মানে আমরা বলতে পারি পি ইজ ইকাল মাইনাস 10 cos 120। এখন এইটার আনসার যা আসবে সেটাই হইল আমাদের অজানা বলের মান। তাহলে -10 cos 120 আসছে 5। তার মানে অজানা বলটির মান কত? 5 নিউটন। তার মানে এই হইল আমাদের আনসার 5 নিউটন। এবং এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, মানে একটু পেঁচিয়ে দিছে তো এর জন্য ইম্পর্টেন্ট মনে হচ্ছে। বুঝছি এটা। জি, রেডমি 10 2022 সাকিব। আচ্ছা, এইটার আনসার বলো কত হবে? এটাই এবার আসছে, এবার যারা যারা পরীক্ষা দিছো ডিউতে, এখানে মেডিকেল প্রিপারেশন যারা নিছো তারা একবারে দেখার সাথে সাথে এটার আনসার বলার কথা। এটা মেডিকেলে অনেকবার আসছে। 90 ডিগ্রি, ইয়াস। এটার আনসার 90 ডিগ্রি। এটার আনসার হচ্ছে 90 ডিগ্রি। এই প্রশ্নটা এইভাবে ডিরেক্টলি লিখে দিতে পারে, বা তোমাকে যদি একটু লিখে দেয়, বাংলা ভাষায় লিখে দেয়, সেটা কিভাবে লিখে দিতে পারে বলে দেই। দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যদি সমান হয় তাহলে মধ্যবর্তী কোণ কত? যারা খাতা কলম আছে তারা এই কথাটাও লিখে নাও, এই প্রশ্নটা তোলার পর নিচে আবার ওই কথাটাও লিখে নাও। দুইটা ভেক্টরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যদি সমান হয় তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ, সেটার আনসার হবে 90 ডিগ্রি। চাইলে এটা প্রসেস দেখাইতে পারি, বাট হুদাই এটার প্রসেস দেখে টাইম ওয়েস্ট করিয়া লাভ নাই। এটা কিভাবে প্রসেস, যদি যাদের প্রয়োজন তাদেরকে একটু বলে দিই, সেটা কিভাবে করতে পারে। দেখো, তুমি দুইটাকেই বর্গ করবা, দুইটাকেই বর্গ করবা, তাহলে এখানে আসবে কি দেখো, এ প্লাস বি স্কোয়ার, আর এইখানে আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার। শেষ। এখন যে জিনিসটা করতে পারো তুমি, এখানে কি করতে পারি আমরা, যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তার মানে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেন এখানে সেম কাজ, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার, এটা স্কোয়ার কিন্তু এ স্কোয়ার স্কোয়ার কাটা, এ বি স্কোয়ার কাটা। তার মানে আলটিমেটলি আমাদের থাকে কি, এই টু এবং এই টুর তুমি কাটতে পারো, কাটলা। ওকে, আচ্ছা। বা এইটাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাইলে এইটা হবে 2 a ডট বি, সরি 2 না, ডিরেক্ট 4 a ডট বি ইজ ইকুয়াল 0। বা তুমি বলতে পারো a ডট বি ইজ ইকুয়াল 0। এখন দেখো এই দুইটা ভেক্টর কি ডট গুণফল, ডট গুণফলের মান 0। তার মানে ডট গুণফলের মান যদি 0 হয় তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এইটা হলো আর কি অ্যাকচুয়ালি প্রসেস। অর্থাৎ যারা একটু বুঝতে চাও তাদের জন্য আর কি আমি প্রসেসটা ব্যাখ্যা করে দিলাম। আদারওয়াইজ আমি বলবো যে এটা মুখস্থই করে ফেলতে পারো, ওয়ান কাইন্ডস অফ। এবং এটার বাংলা ভাষায় যদি আমি লিখে দিতাম তাহলে হইল, দুইটা ভেক্টরের মধ্যবর্তী, বা সরি, দুইটা ভেক্টরের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যদি সমান হয় তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ওকে, তাইলে আমাদের টপিকস 1 শেষ হইল। এখন চলো আমরা টপিকস 2 বা টাইপ 2, ভেক্টর উপাংশ অ্যান্ড অভিক্ষেপ। উপাংশ অ্যান্ড অভিক্ষেপ সেটা কি রকম? তো ধরো আর ভেক্টর, এই আর ভেক্টরকে আমি দুইটা উপাংশে ভাগ করব। প্রত্যেকটা ভেক্টরকেই সর্বনিম্ন দুইটা ভেক্টরের উপাংশে ভাগ করা যায় আর কি। তো একটা হইলো আমাদের পি আর একটা হলো আমাদের কিউ, এবং তাদের মধ্যবর্তী কোণ আমি লম্ব উপাংশ দেখাচ্ছি এখানে, লম্ব উপাংশ, লম্ব উপাংশ। এত হাবি যাবে, এত ডিটেলস দিবে না, জাস্ট লম্ব উপাংশটাই দিবে। যদি দে তাইলে এদের মধ্যবর্তী কোণ তো আর 90 ডিগ্রি। তাইলে ধরলাম এটা থিটা, পির সাথে আর ভেক্টর থিটা উৎপন্ন করছে, তাহলে পি এর ভ্যালু কত হবে? পি সমান লিখতে পারবো আর কস থিটা, অ্যান্ড কিউ সমান লিখতে পারবো কি, আর সাইন থিটা। পি সমান আর কস থিটা অ্যান্ড কিউ সমান হলো আমাদের আর সাইন থিটা।
ওকে, মানে মোট কথা হলো যার সাথে থিটা থাকবে তার সাথে কজ। উপাংশের কেসে যার সাথে থিটা থাকবে তার সাথে কজ, এবং যার সাথে থিটা থাকবে না তার সাথে সাইন। যদি আমি এইখানে থিটাটা ধরতাম, তাহলে কিউ এর সাথে কজ আসতো এবং পির সাথে সাইন আসতো। পির ভ্যালু যখন বের করবো তখন সাইন আসতো আর কি। ওকে। আচ্ছা। আর অবিক্ষেপ একটা স্কেলার রাশি, জাস্ট মান, এবং উপাংশ হলো আমাদের ভেক্টর রাশি আর কি। এখন আসি আমরা, এই জিনিসটাকে আমরা চাইলেই অন্যভাবে বের করতে পারি। এই যে এ বরাবর বা এ এর উপর বি এর উপাংশ যদি বলতো, আচ্ছা, তাইলে আমরা দেখো এখন যদি বলতো পি বরাবর বা পি এর উপর আর এর অভিক্ষেপ, আর এর অভিক্ষেপ। ওকে, পি বরাবর বা পি এর উপর আর এর অভিক্ষেপ, তাইলে এইটা কি হইতো? এইটা হইতো আমাদের আর কস থিটা, বা আমরা লিখতে পারতাম পি দেন আর ডট পি। পি বরাবর বা পি এর উপর আর এর অভিক্ষেপ, তাহলে যার উপর বলবে সেটা থাকবে আমাদের ডিভাইডেড হিসাবে, বা যার অভিক্ষেপ বলবে সেটার সাথে কস। যার অভিক্ষেপ বলবে সেটার সাথে কজ, অথবা যার উপর বলবে সেটা ডিভাইডেড হিসেবে থাকবে। ওকে, তাইলে উপাংশ এবং অভিক্ষেপ থেকে আর তেমন দেখি না। হ্যাঁ, আরেকটা দেখতে পারি, যে আমরা যদি একাধিক ভেক্টর থাকে, লাইক দ্যাট, ধরো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এইভাবে এইভাবে হাবি যাবি যদি ভেক্টর থাকে, ধরো F1, F2, F3, F4, F5। এখন যদি বলে তাদের লব্ধি, এইভাবে যদি তোমাকে দুইটা তিনটা, সরি, তিনটা বা চারটা ভেক্টর দিয়ে যদি বলে লব্ধি, সেটা আমরা কিভাবে বের করতে পারি? যদিও এত ডিপলি দিবে না, যদি দিয়ে দেয় সামহাও, সো সেটা আমরা কিভাবে বের করতে পারি? তো সেটা বের করার জন্য আমাদের এখন উপাংশের সাহায্য নিতে হবে। তাহলে ধরো এইটাকে তুমি যে কোনো একটা অ্যাক্সেস ধরে নাও, এটাকে ধরে নাও তুমি এক্স অ্যাক্সেস, এবং তাইলে এই যে F2 এইটা হলো আমাদের ওয়াই অ্যাক্সেস। ওকে, এবং এইখানে কিন্তু অ্যাঙ্গেলগুলো দিয়ে দিবে, ধরো এইটার অ্যাঙ্গেল এইভাবে অ্যাঙ্গেল দিয়ে দিতে হবে তোমাকে। প্রত্যেকটা বল বা প্রত্যেকটা ভেক্টর দিয়ে দিবে, দেন তাদের অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল দিয়ে দিবে। তো যে অ্যাঙ্গেলই দিক সেটাকে আমরা এক্সের সাথে নিয়ে আসবো। ধরো এতটুকু দেয়া আছে তোমার, লাইক দ্যাট 30 ডিগ্রি, তাহলে সেটা এক্সের সাথে মেজারমেন্ট করলে কত হবে? সেটা 90 + 30, দ্যাটস ওয়াই হলো 120 ডিগ্রি। এইভাবে আমরা অ্যাঙ্গেলগুলো সবগুলো এক্সের সাথে নিয়ে আসবো, এবং অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাটার অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে আসবো। এখন তোমাকে যদি বলে লব্ধির মান কত, লব্ধির মান, তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল বের করব, বের করে নিয়ে আসবো। তাহলে এই দেন F1 এক্স এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? আমাদের 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দেন F2 90 ডিগ্রি, দেন এইটাই আমাদের 30, মানে 120 ডিগ্রি। দেন এইখানে যদি অ্যাঙ্গেল দেওয়া থাকতো তাহলে ওই অ্যাঙ্গেলটা আমরা কাউন্ট করতাম। এইভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেল বের করার পরে আমরা এইভাবে নিয়ে আসবো, যে ধরো এফ এক্স, সমান হইলো F1 cos থিটা 1, দেন F2 cos থিটা 2, দেন F3 cos থিটা 3। এইভাবে যতগুলো বল দেওয়া আছে সবগুলো বল এইভাবে নিয়ে আসবো। দেন F y ও সেম কাজ করবো, অ্যাঙ্গেলগুলোও সেম থাকবে, F1ও সেম থাকবে, জাস্ট কজের জায়গায় সাইনটা ইউজ করবো। F1 সাইন থিটা 1, দেন F2 সাইন থিটা 2, দেন F3 সাইন থিটা 3, এইভাবে আমরা ইউজ করবো সাইন থিটা 3 করলাম। তাহলে এই দুইটা বের হয়েছে কি? এই দুইটা বের হয়েছে লব্ধি ভেক্টরের উপাংশ। দেন এখন আমরা মূল ভেক্টরটা বের করবো। মূল ভেক্টরটা কিভাবে বের করবো? যেহেতু দেখো এফ এক্স এবং এফ ওয়াই পরস্পর 90, তাহলে লব্ধি ভেক্টরটা হবে এফ সমান হবে √f(x)² প্লাস fy²। এই জিনিসটা কি বুঝছি আমরা? একটু জানো তো এই জিনিসটা কি বুঝছি কি বুঝছি না? আসলে জুম ফ্রি তো, এর জন্য ওই 40 মিনিট পরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এই জিনিসটা কি বুঝতে পারছি? যে আমরা কিভাবে বের করবো যদি দুইটার বেশি ভেক্টর দিয়ে দেয়? জি, ওকে ফাইন।
যদি আমরা এটা বুঝতে থাকি তাহলে আমরা উপাংশের মোটামুটি শেষ, উপাংশ নিয়ে আর কোনো কিছু বলার নাই। ভেক্টর উপাংশ যদি দিয়ে দেয় এখন আমরা সেটা সলভ করতে পারবো মোটামুটি। ওকে, এখন দেখো তাইলে সেকেন্ড একটা যদি আমরা প্রবলেম দেখি, সেই প্রবলেমটা কি বলছে, জে মাইনাস কে এর দিকে কে মাইনাস আই এর অভিক্ষেপ কত। তাহলে এটাকে ধরে নিলাম আমরা এ। ওকে, তাহলে আমরা ধরে নিলাম এটা এ ভেক্টর, এটাকে ধরে নিলাম আমরা বি ভেক্টর। তার মানে প্রশ্নটা বলছে এ এর দিকে বি এর অভিক্ষেপ কত। তার মানে কার অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ। তার মানে আমি বলছিলাম যার অভিক্ষেপ বলবে তার সাথে cos থিটা, তার মানে তোমাকে আলটিমেটলি বলছে বি cos থিটা কত। তাহলে বি cos থিটা সমান তুমি লিখতে পারো, দেখো এ ডট ভি বাই হইলো তোমার কি এ ভেক্টর, এখানে এ বলতে এ ভেক্টরের মান। ফাইন, তাহলে এখানে এর মানটা কত হবে, এর মানটা কত হবে, যে √1 + 1 মানে এইটা √2 আসবে। এবং এইটার মান কত আসবে, এটার মানও √2 আসবে, আমার এটার মানের দরকারও নাই। ওকে, তাইলে এখানে তো আমরা √2 পাইলাম। ফাইন, এখন দেখো তাইলে এ ডট ভি তার মানে এ ভেক্টর জে মাইনাস কে ডট কে মাইনাস আই। ফাইন, তাইলে এইখানে কি আসে, এইটা বাদ, এটা বাদ, জাস্ট এইটা আসে -1/√2, শেষ আনসার। ডট গুণফল যদি আমরা পারি তাহলে আমরা এটা বলতে পারবো। দেখো ডট গুণফলে কি হয়, সিমিলার যেগুলো আছে সেগুলোরই রেজাল্ট থাকে আর কি। ওকে, তাহলে এখানে যে আছে এখানে কোনো যে নাই, তার মানে এটার আনসার শূন্য। এখানে আই আছে এখানে কোনো আই নেই, এটার আনসার শূন্য। এখানে কে আছে এখানে কে আছে, তার মানে এই দুইটার গুণফলে একটা বেরোতে হবে। তাহলে মাইনাস কে এবং প্লাস কে গুণ করলে হবে -1। একটু পরেই আমরা ডট গুণফল শিখবো, কোনো সমস্যা নেই, যারা পারি না আর কি। সো এটাকে বোঝা গেল যে -1/√2। যদি আমরা বুঝি তাহলে আমরা পরেরটাতে মুভ করি আর কি। পরেরটা হলো আমাদের লন রুলারের প্রশ্ন। সেটা বলছে কি, একটি 5 কেজি বরের লন রুলারকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বলে টানা হলে লন রুলারের আপাত ওজন কত হবে। তো ধরো এই একটা লন রুলার আছে, এটা ধরলাম আমাদের ভূমি। এখন এইখানে একটা লন রুলার না ধরে আমরা জাস্ট চাকাটাই ধরে ফেলি তাইলেই হয়ে যাবে। আচ্ছা, ধরলাম একটা চাকা। এখন এটাকে কত বলছে, 30 ডিগ্রি কোণে টানা হচ্ছে। টানা হচ্ছে কিন্তু টেলা হয় নাই, টানা হচ্ছে। 30 ডিগ্রি কোণে টানা হচ্ছে, আমাদের কত নিউটন বলে, 20 নিউটন বলে। ফাইন, এখন বলছে আপাত ওজন কতটুকু। তার মানে এইটার তো ভর আছে কত, 5 কেজি। তার মানে তার ওজন নর্মালি ওজন কত থাকতো, যে ডাব্লিউ সমান হইতো 5 × 9.8, দ্যাটস ওয়াই সেটা হলো 49 নিউটন। এখন যেহেতু টানা হচ্ছে তাহলে এই টান বলের কি হবে, আমাদের ওজনটা ডিভাইডেড হয়ে যাবে উপাংশ অনুযায়ী। তাহলে ওজনে একটা দাবে আনুভূমিক বরাবর, একটা দাবে উলম্ব বরাবর, এই যে উপরের দিকে দাবে। তাহলে এই যে উপরের দিকে যেহেতু এটা 30 ডিগ্রি, তাহলে উপরের দিকে যেটা হবে সেটার ভ্যালু হবে 20 sin 30। তার মানে উপরের দিকে হচ্ছে আমাদের কত, 10 নিউটন। তাইলে দেখো এখন আমাদের যে ওয়াই এক্সিস বরাবর এখানে দুইটা ভেক্টর আছে। একটা হইলো আমাদের টান বলের উপাংশ অর্থাৎ এফ ওয়াই, আর একটা হলো আমাদের ওয়েট ডাব্লিউ। এখন আপাত ওজন বলতে কি বুঝাইছে, আপাত ওজন বলতে বুঝাইছে তাহলে লব্ধি ওজনটা কত হবে, তাহলে লব্ধিটা, তাহলে লব্ধি ওজন এফ নিটটা বলতে পারো তুমি যে ডাব্লিউ মাইনাস এফ। তাহলে ডাব্লিউ এর ভ্যালু কত, 49, এবং এফ এর ভ্যালু কত আমাদের 10। তার মানে এটার আনসার কত আসবে, 39 নিউটন। বুঝতে পারছি এটা। যদি বুঝি আবার একটু, হ্যাঁ, এই তো আমি এই প্রশ্নটাই শুনতে চাচ্ছিলাম যে আবার একটু বলেন। ওকে, থ্যাংক ইউ বলার জন্য আর কি। বলবেন ভাইয়া? হ্যাঁ, দেখো আমাকে বলছে কি, একটা অনুভূমিকের সাথে 5 কেজি ভরের, তার মানে 5 কেজি ভর, তার মানে যেহেতু ভর আছে তাহলে ওজনটা কোন দিকে কাজ করে, আমাদের ওজনটা খাড়া নিচের দিকে কাজ করে। 5 × 9.8, এই ওজন নিয়ে তো কারো ডাউট থাকার কথা না। 49 সেটা হলো এই যে নিচের দিকে ডাব্লিউটা। আচ্ছা, এখন তুমি অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে টানছো ভাই, অনুভূমিকের সাথে তুমি 30 ডিগ্রি কোণে টানছো 20 নিউটন বলে। তাহলে এই দিক বরাবর তুমি টানছো কত, আমাদের 20 নিউটন বলে টানছো অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে। তাইলে আমরা একটু আগে দেখছিলাম উপাংশে, আমি যদি এইখানে লিখি, এইভাবে আমরা আর কে দেখছিলাম। আর কে আমরা এই একটা উপাংশে বিভক্ত করছি এবং এই আরেকটা উপাংশে বিভক্ত করছি। তাহলে আমাদের কাজ হচ্ছে ওজন নিয়ে। তাহলে এই দিকের ভ্যালুটা, এইখানে তো আমাদের 30 ডিগ্রি আছেই, এফ সমান ধরো 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা কার সাথে আছে, অ্যাঙ্গেলটা আসছে আমাদের এক্স এক্সিসের সাথে, ওয়াই এক্সিসের সাথে অ্যাঙ্গেল নাই। তার মানে এফ ওয়াই সমান আমরা এখন বের করতে পারি, দেখো এফ সাইন
30 ডিগ্রি। সাইন কেন হয়েছে ভাইয়া? আমি একটু আগেই বলছিলাম, আমি এইখানে যদি যাই, দেখো আগের স্লাইডে যদি যাই, আমি বলছিলাম যে যার সাথে অ্যাঙ্গেল থাকবে, এইখানে পির সাথে অ্যাঙ্গেল ছিল এজন্য পির সাথে কজ আছে, আর যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে সাইন। তার মানে এজন্যই আমি এফ ওয়াই এর সাথে আমি কি ইউজ করছি ভাই, এফ ওয়াই এর সাথে আমি সাইন ইউজ করছি। তার মানে সেটা হবে 20 sin 30। তার মানে এটার রেজাল্ট আসবে কত আমাদের, 10 নিউটন। এটুকু তো বুঝতে পারলাম। এখন দেখো, এই যে এফ ওয়াই ডিরেকশনটা কোন দিকে, ওয়াই এক্সিস বরাবরই বাট উপরের দিকে। আর ডাব্লিউ এর ডিরেকশন কোন দিকে, এক্স এক্সিস, সরি ওয়াই এক্সিস বরাবরই বাট নিচের দিকে। আর আমাকে প্রশ্ন বলছে কি আপাত ওজন কত হবে। আপাত ওজন দ্যাটস মিন সে কতটুকু লব্ধি ওজন অনুভব করবে বা সে কতটুকু ওজন ফিল করবে। এখন দেখো ওয়াই এক্সিস বরাবর তোমার আছে দুইটা ভেক্টর, ওজন কিন্তু একটা ভেক্টর রাশি আর বল তো আমরা জানি একটা ভেক্টর রাশি। তাইলে এখন ওয়াই এক্সিস বরাবর আছে কয়টা ভেক্টর ভাইয়া, আমাদের দুইটা ভেক্টর আছে। এখন একটা অক্ষ বরাবর যখন দুই বা ততোধিক ভেক্টর থাকে, তখন আপাত বা লব্ধি বলতে আমরা তাদের লব্ধিটা নিয়ে কাজ করি আর কি। তাইলে যেহেতু এই দুইটা মানে ডাব্লিউ এবং এফ ওয়াই এর ডিরেকশন বিপরীত দিকে, এজন্য এই লব্ধির ক্ষেত্রে আমরা ইউজ করছি কি নেগেটিভ। বাট লব্ধি মানে বুঝবা পজিটিভ, বাট যেহেতু ডিরেকশনটা বিপরীত এজন্য এখানে মাইনাসটা আসছে, এজন্য আমি বড়টা থেকে ছোটটা মাইনাস করছি। উফুলি এখন বুঝতে পারছি। জি। ওকে, তো আমরা এখন যাইব পরের প্রশ্ন। এই প্রশ্নটা আইইউটিতে আসছে, যদিও এই প্রশ্নটা নাও আসতে পারে তবুও আমি ইনক্লুড করে দিলাম। দেখো বাট এটা জিএসটিতে আসতে পারে, এটা জিএসটির জন্য ইম্পর্টেন্ট। জিএসটি যদি এক্সাম দেও তাহলে জিএসটির জন্য ইম্পর্টেন্ট কিন্তু, এটা মাথায় রাখিও। দেখো একটি কোণার তিনটি বেগ দেওয়া আছে 10, 20 এবং 30, এবং বেগগুলোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি বলে দিছে, লব্ধির মান কত। তাহলে আমি বলছিলাম দুইটা ভেক্টর হইলে তোমরা ইজিলি বের করতে পারতা যে √p² + q² + 2pq cos আলফা দ্বারা। বাট এখানে দেওয়া আছে কয়টা, তিনটা। তাহলে তিনটা হইলে ওই আগের কাইনটা দ্বারা বের করতে হবে। তাইলে দেখো আমি যদি বের করি বেগ, তো তাহলে vx, এবং প্রত্যেকটাই বলছে কত, 120 ডিগ্রি। তার মানে আমি যদি ডায়াগ্রামটা আঁকি, ধরো এইদিকে আমি ডায়াগ্রামটা আঁকলাম এইভাবে। তার মানে এটা ধরলাম ভি 1, এটা ধরলাম ভি 2, এটা ধরলাম ভি 3। ওকে, তাহলে এইটা বলছে 120 ডিগ্রি, এইটা বলছে 120 ডিগ্রি, এবং এইটাও বলছে আমাদের কত, 120 ডিগ্রি। তো আমি বলছিলাম এইভাবে যদি থাকে, তাহলে আমরা যে কোনো একটা অ্যাক্সিস বরাবর সবগুলোকে কোণকে নিয়ে নিব। তাহলে আমি ভি 1 এর দিকে নিয়ে নিলাম এবং ভি 1 এর দিকটাকে ধরলাম আমি এক্স অক্ষ। এটা জাস্ট তুমি তোমার ইমাজিনেশন করে ধরতে পারো। তাহলে ভি 1, দ্যাটস ওয়াই আমি বলতে পারি θ1 সমান কত, 0। এবং θ2 অর্থাৎ ভি 2, এইটার ক্ষেত্রে আমাদের কোণ কত আসবে, θ2 সমান আসবে আমাদের 120 ডিগ্রি। ওকে ফাইন, θ2 সমান 120 ডিগ্রি আসছে। এখন আমাকে বলো θ3 সমান কত আসবে, ভি 3 সমান কত আসবে, ভি 3টা কত ডিগ্রি কোণ ক্রিয়েট করবে, দেখে এইটা একটু কমেন্ট করে বলো। একবারে ক্লাসের মধ্যে শিখে যাইবা, কোনো সমস্যা নাই। ওকে, এটা বলে দিই, এইটা আসবে আমাদের 240 ডিগ্রি। অনেকে 120 ডিগ্রি ভাবতে পারো, বাট আনসারটা হলো 240 ডিগ্রি। আমি বলছিলাম সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ নিবা, ঠিক আছে, তাইলে একুরেট আনসার পাবে। তাহলে এইটা 120 ডিগ্রি, আরো 120 গেছে, তাহলে টোটাল আমাদের কত, 240। ঠিক আছে, তারপর θ3 সমান আসবে 240 ডিগ্রি। তার মানে এখন যদি আমরা লিখি, এখন আমরা দেখো তাহলে ভি 1 cos 0, ভি 2 cos 120, দেন হলো ভি 3 cos 240। তাহলে ভি 1 এর ভ্যালু কত, ভি 1 এর ভ্যালু হলো 10, তাহলে 10 cos 0 এর মান হলো 1। ওকে, আর এখানে না লিখি, দেন 20 cos 120, দেন হইলো আমাদের 30 cos 240। তাইলে এইখানে আমরা ভি এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো আর কি, 10 প্লাস দেখো 20 cos 120 প্লাস 30 cos 240। তাহলে এইটার আনসার আসবে, ভি এক্স এর আনসার আসবে আমাদের -15। দেন আসি আমরা ভি ওয়াই। তাহলে ভি ওয়াই সমান, ভি ওয়াই এর ক্ষেত্রে আর কোনো কিছুই বলছিলাম চেঞ্জ হবে না, শুধুমাত্র কজের জায়গায় ইনক্লুডেড করে দিবা কি, সাইন। যদি কজের জায়গায় ইনক্লুডেড সাইন করি তাহলে প্রথম টার্মটা 0 আসবে, অর্থাৎ sin 0 ডিগ্রি মান 0। ওকে, দেন হলো 20 sin 120, দেন হইল 30 sin 240। তার মানে 20 sin 120 প্লাস 30 sin 240। তাহলে এইটা করলে আসবে আমাদের -5√3। তাহলে এখন আমাকে বলছে লব্ধির মান কত বা লব্ধি বেগ কত। তাইলে এখন দেখো আমরা ভিটা বের করবো। তাহলে ভি সমান আমরা লিখতে পারি √bx² by² তাহলে দেখো √15²
প্লাস √5√3 স্কোয়ার। ওকে, তাহলে √225 প্লাস আনসার স্কোয়ার। তাহলে এইটার আনসার আসবে 10√3। তার মানে উত্তরটা হলো, আমাদের আনসারটা হলো 10√3 এমএস ইনভার্সন। এটা কি বুঝতে পারছি? কারো কি কোনো বুঝতে অসুবিধা আছে এটা? ওকে ফাইন, বুঝতে পারলাম ফাইন। আচ্ছা, তাহলে উপাংশ রিলেটেড এই টাইপের ম্যাথগুলোই আসতে পারে। আমি মোটামুটি একটু ডিপলি ম্যাথগুলোই দিয়েছি, এত কঠিন আসবে না, প্যারা নেওয়ার কোনো কিছুই নাই। ঠিক আছে, এখন আসে ডট গুণফল এবং ক্রস গুণফল। তো ডট গুণফল ক্রস গুণফল আমরা সবাই জানি, তবু আর একটু বলে দেই। দেখো, i ডট i সমান হয় 1, দেন j ডট j সমান হয় 1, দেন k ডট k সমান হয় 1। ওকে, সমজাতীয় দুইটা ডট গুণফলের মান। দেন i ডট j সমান হয় 0, বা যদি 90 ডিগ্রি থাকে, স্পেশালি 90 ডিগ্রি যদি থাকে, অর্থাৎ লম্ব হলে ডট গুণফলের মান 0। আমরা জানি লম্ব হলে ডট গুণফলের মান হয় 0। ফাইন। এখন যদি ভেক্টর ফর্মে থাকে তাহলে ডট গুণফল কেমনে করতে পারি? ধরো এ একটা ভেক্টর, তার ভ্যালু দেওয়া আছে ধরো ai, a1i প্লাস a2j প্লাস a3k, এবং বি দেয়া আছে তোমার ধরো v1i প্লাস b2j প্লাস b3k। এখন যদি বলে তার ডট গুণফল অর্থাৎ এ ডট ভি, তাহলে সেটা কিভাবে হবে? সেটা হবে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, অর্থাৎ সমজাতীয় যেগুলো আছে এইগুলোর গুণই হয় ডট গুণফলের ক্ষেত্রে। ওকে, তো এই ছিল মোটামুটি ডট গুণফলের কাহিনী। অর্থাৎ দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফলের মান 0 হয়। আচ্ছা, আরেকটা জিনিস রয়েছে, তাদের যদি মধ্যবর্তী কোণ যদি থিটা থাকতো, মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা বলতে পারি কি, এ ডট বি সমান আমরা বলতে পারি এ বি কস থিটা। এখানে কিন্তু এ এবং বি দুইটা ভ্যালু যদি দেওয়া থাকে এবং মধ্যবর্তী কোণ যদি থিটা থাকে, তাইলে সেটা হলো তাদের ডট গুণফলের মান হবে এ বি কস থিটা। এবং ডট গুণফলের রেজাল্ট হয় একটা স্কেলার রাশি। ঠিক আছে, তো এই ছিল আর কি তোমাদের ডট গুণফলের কাহিনী। হোপফুলি সবাই জানি ডট গুণফলের কাহিনী কি হয় আর কি, বা কি না। আচ্ছা, এখন আসো আমাদের ক্রস গুণফলটা দেব। ক্রস গুণফলটা আমরা অনেকেই ভুল করার পসিবিলিটি থাকে। ড্যাম শিওর অনেকেই ক্রস গুণফলটা আমরা জানি, বাট এখন যে কথাগুলো বলবো অনেকেই হয়তো বা শুনি নাই আর কি, বা নতুনও লাগতে পারে। দেখো, আমার ক্রস গুণফলের রেজাল্ট একটা ভেক্টর রাশি আসবে, এইটুকু আমরা সবাই জানি। তাহলে এ ক্রস বি করলে আমরা একটা ভেক্টর রেজাল্ট পাবো, সেটা হলো সি। এখন বলতে পারবা এ এবং সি এর মধ্যবর্তী কোণ কত হবে, বা বি এবং সি এর মধ্যবর্তী কোণ কত হবে? অর্থাৎ সি ভেক্টরের পরিচয়টা কেউ বলতে পারবা একটু, আনমিউট করে বা টেক্সট করে, যারাই আসো। আচ্ছা, আমি নিজেই বলে দিই। সি ভেক্টরটা হচ্ছে এ এবং বি যে তলে অবস্থিত সেই তলের লম্ব ভেক্টর। অর্থাৎ এ এবং বি যে তলে অবস্থিত সেই তলের লম্ব ভেক্টর। তার মানে তুমি সি ভেক্টরের মানটা বলতে পারো এর সাথেও লম্ব এবং বির সাথেও লম্ব। সি ভেক্টরটা এর সাথেও লম্ব অ্যান্ড বির সাথেও লম্ব। ঠিক আছে, ওই যে আমাকে যদি বলে এ এবং বি যে তলে অবস্থিত সেই তলের লম্ব একক ভেক্টর নির্ণয় করো, তখন কিন্তু আমরা ওই ইউনিট ভেক্টরটা বের করি আর কি। তাহলে সি ভেক্টরটাকে এখন আমরা এটা রিপ্লেসে আমরা এইভাবে লিখতে পারি, ইটা দেন এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা, এই ইটাটা কি নির্দেশ করে? আমাদের এ এবং বি যে তলে আছে সেই তলের লম্ব বরাবর একক ভেক্টর। তাইলে দেখো, আমরা এখন যদি লিখতে চাইতাম তাদের মানটা মডুলার যদি দেওয়া থাকতো, তাহলে আমরা জাস্ট এ বি সাইন থিটাটা লিখতে পারবো আর কি। তাহলে ক্রস প্রোডাক্টের মান হয় এ বি সাইন থিটা, বাট ক্রস প্রোডাক্টটা হয় ইটা অফ এ বি সাইন থিটা। এটা হইলো ভেক্টর ফর্ম, আর এটা হইলো তার স্কেলার ফর্ম, অর্থাৎ দ্যাটস মিন শুধুমাত্র মান। এই জিনিসটা ভুল করা যাবে না। যদি কোনো একটা ভেক্টর দিয়ে দেয়, যদি বলে যে লাইক দ্যাট বল নির্ণয় করো, এখন দুইটাই আছে ভেক্টর ফর্মে, বা ধরো টর্কের ক্ষেত্রে যদি বলে টর্ক নির্ণয় করো এবং দুইটা ভেক্টর ফর্মে দিয়ে আছে, তাহলে টর্কটা অবভিয়াসলি ভেক্টর ফর্মেই তোমাকে বের করতে হবে। বাট
যদি বলে টর্কের মান বের করো, তাহলে জাস্ট মানটা বের করবা, তখন আর ভেক্টর ফর্ম না। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, কারণ সেকের মধ্যে কিন্তু আমাদের অপশন থাকবে না। অপশন থাকলে না হয় এটা তুমি বুঝতা, যে অপশন তাহলে অবভিয়াসলি যদি মান দিয়ে দেয় তাহলে তোমার টর্ক বলতে ওই মানটাই বুঝাইছে। বাট যেহেতু সেকে অপশন নাই, তার মানে টর্ক বলতে আমি বলবো যে যদি ধরো তোমাকে বল এবং তোমার সরণ ভেক্টর দুইটা যদি ভেক্টর ফর্মে দিয়ে দেয়, তাহলে টর্ক বলতে ভেক্টরটা বুঝাইছে, ডট মান। তো ক্রস প্রোডাক্ট এইটাই হইলো আর কি, ক্রস প্রোডাক্ট। এখন যদি বলতো তলের সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো, তাহলে একক ভেক্টর ইটার পরিচয়টা হইতো এইভাবে আর কি, এ ক্রস বি দেন হইল মডুলাস অফ এ ক্রস বি, মডুলাস অফ এ ক্রস বি। তো মোটামুটি এইটা হলো আর কি তোমার ক্রস প্রোডাক্ট। এখন দেখো দুইটা ক্রস প্রোডাক্টের রেজাল্ট কখন শূন্য হবে। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো আই ক্রস জে সমান আমরা লিখতে পারি কে ভেক্টর, দেন জে ক্রস কে সমান লিখতে পারি আমরা আই ভেক্টর, দেন কে ক্রস আই সমান লিখতে পারি আমরা জে ভেক্টর, কে ক্রস আই সমান লিখতে পারি আমরা জে ভেক্টর। ওকে। আচ্ছা, এখন দেখো দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, দুটি ভেক্টর যদি সমান্তরাল হয়, দুটি ভেক্টর দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে, পরস্পর সমান্তরাল হলে আমরা কি লিখতে পারি, যে ক্রস প্রোডাক্টের মান কত, শূন্য। সমান্তরাল হলে যে এ ক্রস বি সমান জিরো, এ ক্রস বি সমান জিরো। ওকে। এখন যদি ভেক্টর ফর্মে দেওয়া থাকে, তাহলে আমরা ক্রস প্রোডাক্টের মান কিভাবে বের করতে পারি। ভেক্টর ফর্মে যদি দেওয়া থাকে, তাহলে সেটা আমরা বের করি নির্ণায়কের সাহায্যে। যদিও আমরা জানি, তবু আমরা সেটা নির্ণায়কের সাহায্যে বের করি। দেখো এ যদি দেওয়া থাকতো আমাদের a1i প্লাস b1j প্লাস c1k, অ্যান্ড বি যদি আমাদের থাকতো a2i প্লাস b2j প্লাস c2k। এখন যদি এইটা বলতো এ ক্রস বি, তাহলে সেটা আমরা কীভাবে বের করি, যে ফার্স্ট অফ অল আই, দেন হইলো আমাদের জে, দেন হইলো আমাদের কে, দেন হইলো a1 a2 a3, সরি এখানে তো v1 c1, সরি b1 দেন হইলো c1, এটা হইলো a2 b2 c2, দেন নির্ণায়কের সাহায্যে আমরা বের করি। ওকে। এখন যদি এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল বলতো, তাহলে এইটা দেখো আমরা শর্টকাটেও বের করতে পারি, যে সমান্তরাল হলে, সমান্তরাল হবে, এটা ইম্পর্টেন্ট শর্টকাট, সবাই আমরা জানি, তবু আমি বলে দিচ্ছি। সেটা হবে ধরো a1 বাই a2 দেন হইলো b1 বাই b2 দেন হইলো c1 বাই c2, এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, এটা আমরা ইউজ করতে পারি। ভেক্টর ফর্মে যদি দেওয়া থাকে এবং যদি বলে দুইটা ভেক্টর সমান্তরাল হয়, তাহলে এইরকম প্রশ্ন আমরা দেখছি যে এর কোন মানের জন্য ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, বা এম এর কোন মানের জন্য ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, তাহলে কিন্তু আমরা এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে ইজিলি বের করতে পারি ভ্যালুটা। এত বৃহৎ কাহিনী করতে হবে না, কিচ্ছু কাহিনী করতে হবে না। সো এটা তোমরা লিখে রাখতে পারো, বা সম্পূর্ণ জিনিসটাই লিখবা। তোমাদের তো বলছি যে যা যা পড়াবো, যা যা বলবো তা তা খাতায় লিখে রাখবা, তাহলে তোমাদের জন্য মঙ্গল, আমার জন্য কোনো কিছুই না। এবং যেহেতু এখানে তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আসো, হুদাই হুদাই টাইম ওয়েস্ট করতে থাকেন, পরে দেখবা যে পরে আবার যখন তুমি পড়তে বসবা আবার টাইম ওয়েস্ট, ওই টাইমে তুমি রিলস দেখো, সমস্যা নাই, বাট এই টাইমটা তুমি এখানে ইউটিলাইজ করো আর কি। আচ্ছা, তারপরে দেখি আমরা যে এখান থেকে আমরা দেখতে পারি বিভিন্ন ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, তারপরে সামান্তরিকের। তাহলে দেখো এ ও বি সামান্তরিকের দুইটি বাহু হলে, সামান্তরিকের দুটি বাহু নির্দেশ করলে, বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল হবে মডুলাস অফ এ ক্রস বি। আচ্ছা, আবার যদি দেখো এ ক্রস বি, সরি এ ও বি সামান্তরিকের, সামান্তরিকের কর্ণ অথবা ত্রিভুজের দুটি বাহু, ত্রিভুজের দুটি বাহু নির্দেশ করলে, করলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হবে হাফ এ ক্রস বি। অর্থাৎ এ বি যদি সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করে, তাইলে হইল হাফ
মানে দিতে হবে না। বাট কর্ণ বা ত্রিভুজের যদি দুইটা বাহু নির্দেশ করে তাহলে ফর্মুলা সেম, জাস্ট সামনে একটা হাফ চলে আসবে আর কি। এগুলো আর কি বেসিক ডিফারেন্স আমাদের ক্ষেত্রফল রিলেটেড, সামান্তরিক বা ইয়ের ক্ষেত্রফল রিলেটেড। তো এতটুকু বুঝলাম, যদিও সবগুলোই আমরা পারি, নতুন করে বোঝার কোনো কিছু নেই, এখানে নিয়েও কোনো কিছুই পড়ানো হয় নাই, ঠিক আছে? তো যদি সব বুঝা থাকি, এটার আনসার কি হবে একটু বলো তো চটপট। যে কি বলছে দেখো, দুইটি ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণনের মান সমান হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? তার মানে এখানে বলছে দেখো ডট গুণফলের মান এবং ক্রস গুণফলের মান সমান। তাহলে আমি ভেক্টর ধরে নেই, ধরো এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, এবং মধ্যবর্তী কোণ ধরলাম থিটা। তাহলে ডট গুণ, তাহলে ডট গুণ কি হবে? ডট গুণ হবে আমাদের এ বি কস থিটা, এবং ক্রস গুণ কি হবে? ক্রস গুণ। তাহলে ক্রস গুণ হবে আমাদের এ বি, আমি যেহেতু মান নিয়ে কাজ করব জাস্ট মানই আমি লিখছি, এ বি সাইন থিটা। তাহলে এখন কি বলছে? এখন বলছে দেখো এই দুইটা সমান, ঠিক আছে? ডট সমান ক্রস, ডট সমান ক্রস। তার মানে এইখান থেকে আমরা বলতে পারি কি দেখো, এখান থেকে বলতে পারি এ বি কস থিটা ইজ ইকুয়াল এ বি সাইন থিটা, সাইন থিটা। তার মানে আমরা বলতে পারি দেখো এ বি ভেনিস, কেটে ফেললাম, কস থিটাকে সাইডের নিচে নিয়ে নিব। তাইলে আমরা হবে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল কত আমাদের ওয়ান, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল আমাদের ওয়ান। তাইলে এইখান থেকেই আমরা বলতে পারি টেন থিটা সমান ওয়ান, অতএব থিটা সমান আমরা বলতে পারি টেন ইনভার্স ওয়ান, মানে 45 ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টরের ডট গুণফল এবং ক্রস গুণফলের মান সমান হলে তাদের মধ্যবর্তী কোণ হয় 45 ডিগ্রি। হোপফুলি এটা বুঝতে পারছি। পরটা বলছে কি, এমন একটি ভেক্টর নির্ণয় করো যা এ এবং বি এর উপর লম্ব হবে। এটার প্রসেসটা কি হবে বা এটা কি হইবে একটু আইডিয়া দিতে পারবা কেউ? একটা ভেক্টর নির্ণয় করো যা বলছে কি এ এবং বি এর উপর লম্ব হবে। সো দেখো তোমাকে দুইটা ভেক্টরের উপরই লম্ব বের করার কথা বলছে। ওকে ফাইন, তাহলে দুইটা ভেক্টরের উপর কখন লম্ব হবে? ওই যে আমরা দেখছিলাম ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা পাবে সেটাই কিন্তু লম্ব হয়। তার মানে তোমাকে এখানে এ ক্রস বি বের করলে কিন্তু আনসারটা হয়ে যাবে, সেটা হলো সি। তোমাকে বলছে এমন একটি ভেক্টর, তার মানে তোমাকে বলছে সি ভেক্টরটা বের করার জন্য, তাহলে সি ভেক্টরটা বের করে ফেলবো। তাহলে আই জে কে, দেন ওয়ান টু টু, দেন হলো টু মাইনাস টু টু, এটা করলেই যা আসবে আর কি। তো করে ফেলি, আই রাখলাম এইদিকে, আসলে ফোর মাইনাস আছে +4, দেন হলো মাইনাস জে করলাম, এই জেড টার্মটা বাদ, টু মাইনাস ফোর, দেন হলো প্লাস কে, এইটা বাদ, -2 -4। তার মানে আলটিমেটলি কি আসে আমাদের? আলটিমেটলি আসে আমাদের এইটাই, মাইনাস হচ্ছে +2 জে, দেন হইলো আমাদের -6 কে। এইটাই হইলো আনসার, এইটাই +2 জে -6 কে। এটা কি বোঝা গেল? জি ভাইয়া। ওকে, এখন দেখো বলছে কি এই ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে এম এর মান নির্ণয় করো। তাইলে এইটাই ইজি ফিজি, সবাই আমরা পারবো। এই যে রেশিও বলছিলাম যে A1/A2, দেন হলো V1/V2, দেন হলো C1 বাই হলো আমাদের C2। তাহলে A1 এর ভ্যালু কত দেওয়া আছে? A1 এর ভ্যালু দেওয়া আছে আমাদের 2। আচ্ছা, আর A2 এর ভ্যালু দেওয়া আছে -4, ইজ ইকুয়াল আমরা বলতে পারি 3 - 6, ইজ ইকুয়াল আমরা বলতে পারি 1 - m। তাহলে এইখান থেকে আমাদের এম এর মানটা বের হয়ে আসবে। যদি আমরা এইটাই রেশিওটা নেই, তাহলে দেখো এম সমান আসে আমাদের কত? -6, দেন হলো -3 মানে 2, আনসার হলো 2। শেষ, এটা সবাই বোঝার কথা। এখন দেখো এইটা আবার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেটা কি বলছে, ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে? কোন একটা ভেক্টর এক্স অক্ষের সাথে, তাহলে কোন একটা ভেক্টর লাইক দ্যাট এ যদি ভেক্টর হয় এ আই প্লাস বিজে প্লাস সিকে, এটা লিখে রাখতে পারো। তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, অক্ষের সাথে,
এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, ধরো আলফা এক্স সমান লিখতে পারো কজ ইনভার্স, ডিরেক্ট লিখে ফেলো, এ রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ যে অক্ষ বলবে সেই অক্ষের যে ইয়েটা আছে, ভ্যালুটা আছে, এই ভ্যালুটা উপরে বসবে আর নিচে মান বসবে। দেন ওয়াই অক্ষের সাথে আমাদের আলফা ওয়াই সমান হবে কজ ইনভার্স, আর অলওয়েজ কজ দ্বারা করবা, বি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সেম জেড অক্ষের সাথে সেম, জেড অক্ষের সাথে আলফা জেড সমান হবে কজ ইনভার্স সি রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এইটা এখন ক্যালকুলেটার বসাইলে কিন্তু তোমার আনসারটা চলে আসবে আর কি। এটা নিজেরাই দেখে নাও ক্যালকুলেটার বসাইলে কত আসে, যা আসবে সেটাই আনসার। তাহলে এখানে ওয়ান আছে, ওয়ান বাই হলো √3, তার মানে আনসারটা হবে কজ ইনভার্স 1/√3, যা আসে সেটা বা এইটা রাখলেও তোমার আনসার হয়ে যাবে। দেন আমরা পড়ে যাই, এইটাও আবার ইম্পর্টেন্ট টাইপ। এইটাও কিন্তু এই টাইপের ম্যাথটাও কিন্তু লাস্টে আসছিল, লাস্ট সেকে আসছিল আর কি। বলছে কি দুইটা ভেক্টরের স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফল 6√3 হলে তাদের মধ্যবর্তী কোণ কত। তো এটা আমরা এই যে উপাংশের প্রথম দিকেই দেখছিলাম, দুইটা ভেক্টর ডট গুণফল এবং ক্রস গুণফল যদি সমান হয় তাহলে ভেক্টর মধ্যবর্তী কোণ হয় আমাদের কত, যে 45 ডিগ্রি। সো সেম রিজনে এইটা। তাহলে দেখো এটার ক্ষেত্রে তুমি যে জিনিসটা মনে রাখবা টেকনিক হিসেবে, টেন থিটা, ঠিক আছে, টেন থিটা সমান হলো উপরে দাবে আমাদের ক্রস গুণের মান, ক্রস গুণের ক্রস গুণনের মান, নিচে হলো ডট গুণনের মান, ডট গুণনের মান। উপরে হলো ক্রস গুণনের মান, নিচে হলো ডট গুণনের মান। তাহলে ক্রস গুণনের মান কত আমাদের 6√3, আর নিচে হইলো 18। তার মানে আমাদের থিটার মানটা আসবে 10 ইনভার্স 6√3 বাই হইলো 18। ক্যালকুলেটার যা আসে সেটাই হইলো আনসার, 6√3 বাই হইলো 18। তাহলে আনসার হবে 30 ডিগ্রি, আনসার 30 ডিগ্রি। তাহলে এই ধরনের যদি থাকে ডট গুণফলের মান এবং ক্রস গুণফলের মান যদি দেওয়া থাকে, তাহলে মধ্যবর্তী কোণ বার করার ফর্মুলা এটা। ওকে, এখন দেখো আপেক্ষিক বেগ, বৃষ্টি ছাতা, নদী নৌকা, খুব বেশি ইম্পর্টেন্ট যে এমনটাও না, আবার খুব যে কম ইম্পর্টেন্ট এমনটাও না, জাস্ট আমরা জানার জন্যই দেখে রাখবো, ফর্মুলাগুলো দেখে রাখবো। তো আপেক্ষিক বেগ তো আমরা জানি, যখন একটা সাপেক্ষে আরেকটা বেগ বের করার কথা বলে তখন সেটাকে বলে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি রিলেটিভ ভেলোসিটি আর কি, আরবি, আরবিটা হয় মেইন ভেলোসিটি, ভেলোসিটি মাইনাস হলো সাপেক্ষ ভেলোসিটি। এখন ধরো যার আপেক্ষিক বেগ বের করবা তার মেইন ভেলোসিটি, এবং যার সাপেক্ষে তুমি বের করবা তার বিপরীত ভেক্টরটা নিতে হয়, আর কোনো কিছুই না। তাইলে একই দিকে যদি থাকে তাহলে মাইনাস হয়, এবং বিপরীত দিকে তাহলে তোমার প্লাস হয় আর কি। এটা হলো আপেক্ষিক ভেক্টরের কাহিনী। আচ্ছা, এত ডিটেলস আর আমরা ডিপে না যাই। এখন আসি দেখি আমরা যে বৃষ্টি ছাতা, বৃষ্টি ছাতা তার এইচএসির মতো তো আমাদের এত বড় করে দিবে না, জাস্ট আনসার করা যায় এমসিকিউ এরকম দিবে। তাহলে ধরো এইদিকে পার্সন হেঁটে যাচ্ছে, লোক হেঁটে যাচ্ছে, আর এইদিকে বৃষ্টি পড়ছে। আর তাহলে আমরা এই কাহিনীগুলো কার সাপেক্ষে করি, লুকের সাপেক্ষে করি, তার জন্য তার বিপরীত ভেক্টরটা নিয়ে নেই। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে, ছাতা ধরতে হবে আমব্রেলা। তাহলে এটা ধরলাম আমরা, ভূমির সাথেও বলতে পারে, উলম্বের সাথেও বলতে পারে, যার সাথেই বলবে। তাহলে আমরা ধরে নিলাম পির সাথে, তাহলে এইদিকেও পি আসবে। ওকে, এবং লম্বভাবে যেহেতু পড়ছে, তাহলে এখন দেখো টেন থিটা, টেন থিটা, টেন থিটা সমান কি হবে, যেহেতু আমি পির সাথে ধরছি তাহলে পি তাহবে নিচে এবং আমাদের আর তাহবে উপরে আর কি। তার মানে উপরে হলো বৃষ্টির বেগ, বাই হলো নিচের বেগ যদি উলম্বের সাথে ধরো। সো উলম্বের সাথে ধরলে জাস্ট চেঞ্জ হবে, পি বাই আর হবে। আর যেহেতু এটা আমরা অনুভূমিকের সাথে ধরছি, আনুভূমিক, আনুভূমিকের সাথে, এটা মাথায় রাখবা আর কি, যে তুমি কার সাথে ধরছো। ওকে, সো এটা দেবা যায় অনেক জায়গায়, যেমন ধরো তুমি ভার্সিটি কথা যদি দেখো তাহলে সেটা লিখে দিচ্ছে যে লুকের বেগ বাই হলো বৃষ্টির বেগ, তো তারা মেজারমেন্ট করছে উলম্বের সাথে, আর আমি এখানে মেজারমেন্ট করছি কার সাথে, আনুভূমিকের সাথে। ক্লিয়ার? তো প্রশ্নের মধ্যে যার সাথে বলবে সেটার রেসপেক্টেই তোমাকে করতে হবে আর কি। এই তো হইলো বৃষ্টি ছাতা, এর বাইরে আর কোনো কিছু আসবে না আর কি। আর যদি আসে লব্ধি, মানে ইউ এর মান, ইউ সমান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ইউ সমান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার।
এখন আসে আমাদের নদী নৌকা, নদী নৌকার কনসেপ্ট। ধরো এইদিকে স্রোতের বেগ পি। এখন তুমি ধরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছো, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছো, এখন তোমাকে বিতেই যাইতে হবে। তাহলে বিতে যাইতে হলে আমাদের স্রোতের সাথে আলফা কোণে যাত্রা শুরু করতে হয়েছে নৌকাটাকে, কিউ আলফা। এখন অপর পারে পৌঁছাইতে হবে, ধরো এটা লব্ধির বেগ, আর তুমি এই আর বেগে এ থেকে বিতে গিয়ে পৌঁছেছো। তাহলে আর এর মান তো আর যা আছে সেম। এখন যদি বলতো কত সময় লাগবে টি, তাহলে টি সমান, যদি এটা নদীর প্রস্থ ডি দেওয়া থাকতো তাহলে টি সমান লিখতে পারতাম ডি বাই হলো কিউ সাইন আলফা। টি সমান ডি বাই হলো কিউ সাইন আলফা। আর বাকি প্রসেসগুলো এজ ইউজাল যেরকম আছে আর কি। সর্বনিম্ন সময় যদি বলে, সর্বনিম্ন সময় বললে তোমাকে সোজাসুজি যাইতে হবে, এবি বরাবর যাইতে হবে, তখন তুমি এইভাবে গিয়ে পড়বা। আর সর্বনিম্ন দূরত্ব যদি বলে তাহলে এটা হলো সর্বনিম্ন দূরত্বের ডায়াগ্রাম। আর সর্বনিম্ন সময় যদি হয় তাহলে তোমার যাত্রাটাই হবে এবি বরাবর, তুমি গিয়ে পৌঁছাইবা এইদিকে, এইদিকে কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছাইবা সর্বনিম্ন সময় বললে। আর সর্বনিম্ন দূরত্ব বললে এইভাবে তুমি যাইতে হবে আর কি। আচ্ছা, সো দেখো এইটা সেক 2023-24 আসছে আর কি। সেটা কি বলছে, স্রোতের বেগের মানের √2 গুণ বেগে সাঁতার কেটে একজন সাঁতারু নদীর অপর পারে সোজাসুজি গিয়ে পৌঁছল। আচ্ছা, টাইমটা শেষ হয়ে যাচ্ছে, আর বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 10 মিনিট লাগবে, তাহলে আমাদের এই ক্লাসটাই শেষ হয়ে যাবে। আবার লিঙ্কটা দিচ্ছি, জয়েন করে নিও। তো দেখি আমরা এখানে কি বলছে, যে স্রোতের বেগের মানের √2 গুণ বেগে সাঁতার কেটে একজন সাঁতারু নদীর অপর পারে সোজাসুজি গিয়ে পৌঁছালো। নদীর তীরের সাথে সাঁতারুর বেগের কোণ নির্ণয় করো। তাহলে সোজাসুজি অপর পারে গিয়ে পৌঁছেছে, স্রোতের বেগের মানের √2 গুণ বেগে সাঁতার কেটে। তাহলে আমি যদি ডায়াগ্রামটা আঁকি বোঝার জন্য, ধরো এইদিকে স্রোতের বেগ আছে পি বেগ, ওকে, এবং সে সোজাসুজি গিয়ে পৌঁছেছে, তার মানে সাঁতারটা কাটতে হবে স্রোতের বিপরীত দিকে, এই দিকে, এবং গিয়া পৌঁছাইবো তাইলে এই বরাবর সোজাসুজি এই দিকে ধরলাম স্রোতের অপর পার আর কি, নদীর অপর পার। ফাইন। আচ্ছা, এখন এইটা তো হইলো আমাদের কার বেগ, এটা হইলো স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগের মানের বলছে কি √2 গুণ বেগে, তার মানে এইটা হইলো আমাদের √2 পি, √2 পি। আচ্ছা, এখন সোজাসুজি গিয়ে পৌঁছাইছে, তাইলে এখানে লব্ধির মান থিটা সমান হইলো আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, আর আমাকে বের করতে বলছে আলফা, আলফা সমান হোয়াট, ওকে, নদীর তীরের সাথে সাঁতারুর বেগের কোণ নির্ণয় করো, আলফা সমান হোয়াট। তাহলে এখন আমরা এটা কিভাবে বের করতে পারি, তাহলে দেখো 1090 সমান আমরা লিখতে পারি কার সাথে অ্যাঙ্গেলটা, এই থিটাটা কার সাথে আছে, পির সাথে আছে, তার মানে পিটা সিঙ্গেল টার্ম পি, প্লাস হইল √2 পি কজ আলফা, আর এইখানে হবে √2 পি সাইন আলফা। এখন একটু আগেই আমি বলছিলাম যদি 90 রাখে তাহলে নিচের টার্মটা কি হয়, নিচের টার্মটা হয় আমাদের জিরো। তার মানে আমরা বলতে পারি পি প্লাস √2 পি কজ আলফা ইজ ইকুয়াল জিরো। বা আমরা বলতে পারি যে কজ আলফা সমান হইল -1/√2, -1/√2। তাইলে এখন আলফা সমান কি আসবে, আলফা সমান আসবে কজ ইনভার্স -1/√2। ফাইন। তাইলে কজ ইনভার্স আমরা যদি করি -1/√2 আসে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে এটার আনসার হলো 135 ডিগ্রি। তো এটা তো আমরা বুঝলাম সবাই, না কার কোনো অসুবিধা আছে এটা বুঝতে? ওকে, পরেরটা দেখি। পরেরটাতে কি বলছে দেখো, একটি নদীতে স্রোতের অনুকূলে বলছে 18 কিলোমিটার পার আওয়ার এবং প্রতিকূলে বলছে 6 কিলোমিটার পার আওয়ার, নৌকাটি কত বেগে সোজা অপর পারে পৌঁছাবে। তাহলে এইটা বলছে লব্ধির মানটা বের করার জন্য, কত বেগে অপর পারে গিয়ে পৌঁছাবে। তাহলে স্রোতের অনুকূলে দেয়া আছে, প্রতিকূলে দেয়া আছে। তাইলে ধরলাম অনুকূলের মানে কি একই দিকে, প্রতিকূলের মানে হলো বিপরীত দিকে। তার মানে আমি ধরে নিলাম স্রোতের বেগ পি এবং নৌকার বেগ কিউ, স্রোতের বেগ পি, নৌকার বেগ কিউ। তাহলে পি
প্লাস কিউ সমান দেওয়া আছে 18, ইকুয়েশন 1। দেন ধরো আমাদের পি মাইনাস কিউ সমান দেওয়া আছে 6, ইকুয়েশন 2। তাহলে এইখান থেকে আমরা এই দুইটা ইকুয়েশন যদি সলভ করি, তাহলে আমাদের কার মান বের হবে, তাহলেই আমাদের স্রোতের বেগ এবং নৌকার বেগ দুইটা বের হয়ে যাবে। তাহলে পি সমান আসবে আমাদের 12 অ্যান্ড কিউ সমান আসবে আমাদের 6। ফাইন। তাহলে আমাদের তাদের বেগ বের হয়ে গেছে। এখন বলছে নৌকাটি কত বেগে সোজা অপর পাড়ে গিয়ে পৌঁছাবে। তাইলে এখন আমরা বের করার কথা বলছে কি, লব্ধি এর মান, অপর পাড়ে গিয়ে পৌঁছাবে, কত বেগে সোজা অপর পাড়ে গিয়ে পৌঁছাবে। তাহলে ওই আগের যে ডায়াগ্রামটা আঁকছিলাম এইরকম ডায়াগ্রামটাই হবে। সোজা যে পৌঁছাইতে চায় তাইলে আমাদের লব্ধিটা হইতে হবে আমাদের 90 ডিগ্রি। তাইলে ধরো এইটা হইলো আমাদের কত, 6, এটা হইলো আমাদের 12। ওকে, আচ্ছা, তাহলে লব্ধিটা হবে আমাদের 90 ডিগ্রি। লব্ধিটা হবে আমাদের 90 ডিগ্রি। এখন আলফার মান তো আমরা জানি না। আলফার মান কি আমরা জানি? জানি না। আলফার মান জানলে কিন্তু আমরা ইজিলি বের করতে পারতাম। ওকে, তাহলে আলফা সমান হোয়াট আমরা জানি না। তাহলে এখন আমরা এটা কিভাবে বের করতে পারি? একটু আগে আমরা দেখছিলাম যে যদি লব্ধি 90 ডিগ্রি হয়, তাহলে নিচের টার্মটা এখানে কি ছিল, এই যে একটু আগেই এটাতে, এটাতে আলফা সমান লিখতে পারতাম cos ইনভার্স 1 বাই এই যে এই অংশটুকু আমি লিখতে পারতাম। আমি ডিরেক্ট এখানে এইটাই জিনিসটাই বসিয়ে দিব। তাহলে দেখো cos আলফা সমান মাইনাস, উপরে কি হবে, স্রোতের বেগ নাকি নৌকার বেগ? উপরে। তাইলে আমি যেহেতু থিটাটা আছে এইটা সিঙ্গেল ছিল, তাইলে এইটা বসতো, তাইলে এইটা হবে 6, দেন নিচে হবে আমাদের 12, নিচে হবে আমাদের 12। বা এটা এমনিতেও বোঝা যায়। কেমনে? কারণ উপরে যদি তুমি 12 দাও আর নিচে যদি 6 দাও, তাহলে আসবে cos ইনভার্স -2। কজের মান কখনো -2 হতে পারে না, কজের মান -1 থেকে +1 এর মধ্যে। ওকে, সো এটা একটু জাস্ট বুদ্ধি খাটিয়ে, বুঝো আর না বুঝো বুদ্ধি খাটিয়েও দিলেও কিন্তু হয়ে যেত। তাহলে এইখান থেকে আমাদের আলফার মানটা কত বের হবে? আলফার মানটা cos ইনভার্স -0.5, আলফার মানটা বের হবে 120 ডিগ্রি। এখন বলছে সুজা কত বেগে অপর পারে গিয়ে পৌঁছাইবে, দ্যাটস ওই লব্ধির মান। তাহলে আলফার মান জানো, এখন তো লব্ধির মান বের করা আমাদের জন্য ইজি। তাহলে আর সমান হবে √পি² প্লাস কিউ² প্লাস 2 pq cos আলফা। তার মানে হইলো 6² প্লাস 12² ইন্টু 2 ইন্টু 6 ইন্টু 12 ইন্টু cos 120 ডিগ্রি। শেষ। তাহলে এইটা করলেই কিন্তু আমাদের আনসারটা চলে আসবে, 36 প্লাস 144 প্লাস 2 ইন্টু 6 ইন্টু 12 ইন্টু cos 120। তাহলে আনসারটা হবে আমাদের 6√3। তাহলে আনসারটা হবে 6√3 কিলোমিটার/আওয়ার। শেষ। সো এটা কি বোঝা গেল? জি ভাই। ওকে, দেন এখন আসো আমাদের ভেক্টর ক্যালকুলাস, শেষ, শেষ টপিকস বলা যায়। তো ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা যে অপারেটরটা ইউজ করি সেটার নাম হলো নাবলা। নাবলা একটা ভেক্টর রাশি, এবং ভেক্টর অপারেটরের তিন ধরনের কেস আছে। একটা হলো আমাদের গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট সেটা কি? সেটা হলো একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি। এখন এইখানে কি কাজ? এইখানে কাজটা হলো যে একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করে। ফাই হইলো আমাদের একটা স্কেলার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র, ক্ষেত্র। তার মানে তার গ্রেডিয়েন্ট অফ ফাই, তো গ্রেডিয়েন্ট অফ ফাইটা হবে জাস্ট ওই নাবলা ফাই। সো এখানে ডেল ডেল এক্স বা ডেল ডেল ওয়াই এইগুলা জাস্ট এইটার রিপ্লেসে তুমি চাইলেই লিখতে পারো যে ডেল ডেল এক্স, দেখো তার ডিডি এক্স ও সেম ফর্মুলাই আর কি, ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো ইউজ হবে, বেসিক যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলা দিয়ে ইউজ হবে আর কি। তো গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি বা ভেক্টর ক্ষেত্র বলতে পারো গ্রেডিয়েন্ট। এটা কি কাজ? এটার কাজ হলো আমাদের একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করা। তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম, একটা স্কেলার রাশি এবং একটা ভেক্টর রাশি গুণফল একটা ভেক্টর রাশি হয়, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি গুণফল একটা ভেক্টর রাশি হয়। তাহলে গ্রেডিয়েন্টের কাজ শেষ। দেন হলো আমাদের ডাইভারজেন্স। ডাইভারজেন্স, এই ডাইভারজেন্সের কাজ কি? এই ডাইভারজেন্স হইল একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে কনভার্ট করে, কার সাহায্যে? নাবলার সাহায্যে, যেহেতু এটা ভেক্টর অপারেটর। তাহলে ধরো একটা ভেক্টর ক্ষেত্র ধরলাম, বি হইল একটা ভেক্টর ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র।
তার মানে তার ডাইভারজেন্সটা কি হবে, যেহেতু সেটাকেই আমরা কিসে কনভার্ট করবো, স্কেলার ক্ষেত্রে কনভার্ট করবো। তাহলে স্কেলার ক্ষেত্রে কনভার্ট করতে হলে, একটা ভেক্টর রাশিকে স্কেলার ক্ষেত্রে কনভার্ট করতে হলে কি করতে হবে, আরেকটা যদি ভেক্টর আসে তাহলে সেটা কিভাবে করতে পারে, অবভিয়াসলি একটা ডট গুণফলের মাধ্যমে করতে পারে। তাহলে আমরা নাবলার সাথে এইটাকে আমরা যদি ডট গুণফল করি তাহলে সেটাই হলো গ্রেডিয়েন্ট, সরি ডাইভারজেন্স। তাহলে এইটা বলতে পারে ডাইভারজেন্স, অর ডাইভারজেন্স এইভাবে লেখা থাকে ডিআইভি অফ পি সমান আমরা বলতে পারি ডেল পি। সো এইটার তো আর আমরা জানি না, নাবলা সমান কি আমরা জানি, এই যে দেখছিলাম ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে, দেন হইলো প্লাস ডেল ডেল জেডকে, আর ভি তো আর ভি যেটা দেয়া থাকবে আর কি। তো এটা হইলো আর কি আমাদের ডাইভারজেন্স। দেন হইলো আমাদের কার্ল। ক্যালকুলাসের মধ্যে আরেকটা আছে কার্ল, সি ইউ আর এল কার্ল, সি ইউ আর এল কার্ল। তো কার্লের কাজ কি, একটা ভেক্টর ক্ষেত্রকে এগেইন এনে একটা ভেক্টরে কনভার্ট করবে, সেটা দ্বারা অগুণনশীল গুণনশীল এগুলো আমরা বুঝি। তো অগুণনশীল হলে কার্লের মান কত হয়, শূন্য হয়। আচ্ছা, সো সেটাও হলো নাবলার সাহায্যে ওই ভি ভেক্টরটাকে ক্রস প্রোডাক্ট করা, নাবলার সাহায্যে ওই ভেক্টরটাকে ক্রস প্রোডাক্ট করা। এবং অগুণনশীল গুণনশীল হলে কি হয় সেটা দেখে নিবা, শেষ। তাইলে এখন দেখো আমাকে বলছে এই ভেক্টরের ডাইভারজেন্স কত, একটা ভেক্টরের ডাইভারজেন্স কত। তো ডাইভারজেন্স মানে হইলো ওই নাবলার সাথে ডট গুণফল করা। তাহলে আমি নাবলার ভ্যালুটা ডিরেক্ট বসিয়ে দিই, সরি, এক্স ওয়াই জেড, এটা নাবলা বসাইলাম। আর এখানে ভেক্টর কি দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার আই প্লাস ওয়াই স্কোয়ার জে প্লাস জেড স্কোয়ার কে। এখন আমাদের ডট গুণফলের যে এরকম সিমিলার যে কেসগুলো আছে এইগুলার এই ডট গুণফল হয়। তাহলে এখানে লিখতে পারি ডেল ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল ডেল জেড স্কোয়ার। তাহলে এটার রেজাল্ট কত আসবে, এটার রেজাল্ট আসবে 2x, এটার রেজাল্ট আসবে 2y, এটার রেজাল্ট আসবে 2z। তোমার 2 যদি কমন নেই তাহলে আসবে x প্লাস ওয়াই প্লাস জেড, শেষ আনসার। এটা কি বুঝতে পারছি? এটাকে বুঝছি, জি, ওকে ফাইন। তো এই ছিল আর কি আজকের ক্লাস। তো আশা করব যারা ক্লাসটা দেখছো মোটামুটি নোট টোট করছো, সুন্দর করে নোট করে নোটটা যদি সাবমিট করো আর কি খুশি হব। তো যারা নোট সাবমিট করবা তো বলে দিই কীভাবে নোটটা সাবমিট করবা। গতবার যারা ছিলা তো আর যারা ছিলাই, আর যারা ছিলা না তাদেরকেই বলে দিই, হ্যাশট্যাগ ইউজ করবে একটা। অবভিয়াসলি এই নোটটা তোমরা যে ফাফাও সাবমিট করবে এমনটা না, কিন্তু অবশ্যই তোমাদের ঈদ সালামিতে হবে। ঈদ কিন্তু আমাদের মার্চে মেবি ঈদ। সো এখন থেকে যদি তোমরা নোট করো তাদেরকে অবভিয়াসলি সালামি পাইতে পারো। সেক এইমার্স হ্যাশট্যাগ 2016 26 আর কি নোটস, সরি এখানে এসটা দেওয়ার দরকার নেই, জাস্ট নোট লিখলেই হবে, এসটা মুছে দাও। ওকে, তাইলে এই হ্যাশট্যাগটা ইউজ করে নোটটা দিবা। কই দিবা বলে দিই, চিলেকুটার পাঠশালা ফেসবুক গ্রুপ আছে না, ওই গ্রুপে সাবমিট করবা চিলেকুটার পাঠশালা। এবং অবভিয়াসলি উপরে ক্যাপশন দিও, ক্লাসের নেম বা ইয়ে ক্যাপশন দিও, ঠিক আছে। এইটার উপর বেস করে ঈদ সালামিটা দেয়া হবে, এটা মাথায় রাখো। অবভিয়াসলি এই বছর তোমাদের ঈদ সালামিটা আমি আরো একটু বেশি করে দেওয়ার ট্রাই করবো। এটা জাস্ট তোমাদের ইন্সপায়ার করা, এইখানে সামাল ফ্যাক্ট না যে ক্লাস ক্লাস করছো যে নোট টোট করছো। কারণ এইটা কি জন্য করাচ্ছি সেটা বলে দিই আবারও। কারণটা হলো যে তোমরা যখন পরীক্ষার আগে রাতে বা 2-3 দিন আগে যখন বলো, আমাকেই বলো বা যে কোনো বাইকে তোমরা জায়গায় পরীক্ষা দিছো বা যত জায়গায় কোচিং করছো, তোমরা তোমাদের বাইকদের বলো না যে ভাই সাজেশন দেন, সাজেশন দেন, বা অমুক পিডিএফ দেন, তমুক পিডিএফ দেন। আমি ওইগুলা একটু আমার কাছে মনে হয় যে ওইগুলো লেম কাজ টাজ। তুমি যদি এখন থেকে শুরু থেকে যদি তুমি তোমার মতো করে তৈরি করে ফেলো তাহলে এইসব সাজেশন টাজেশন দরকার না। সাজেশন মানে কি ভাই, আমি তো ওইগুলাই দিব। সো তখন ডিপ্রেশনে না থেকে এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো আর কি, বুঝতে পারলাম? তো যদি তোমরা সাবমিট করো তাহলে এইটা হ্যাশট্যাগ দিবা সেক এইমার্স 26 নোট, এই হ্যাশট্যাগ দিবা যাতে আমি ওই হ্যাশট্যাগ দিয়ে ইজিলি খুঁজে বের করতে পারি আর কি, বুঝতে পারছি? আর কোনো প্রশ্ন তাহলে করতে পারো, না হয় রাত অনেক হয়ে গেছে, তোমাদের প্রায় 1.5 ঘন্টা ধরে বক বক করাচ্ছে আর কি। আর কোনো জায়গায় চান্স হয় না, এগুলো নিয়ে ডিপ্রেশনে থাকার কোনো দরকার নাই। চিল, ভালো কোনো কিছুই হবে আশা করি। আর কিছু বলবা কেউ? না বললে ক্লাসটা আমরা অফ করতে পারি আজকে। ওকে, তাইলে আজকের ক্লাস এতটুকুই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামীকালকে তোমাদের ভেক্টরের উপর এক্সাম আছে, ডিটেলস আমি মেসেজ দিয়ে বলে দিব।